অঞ্জন বাবু উত্তর আমি দিচ্ছি। অঞ্জন বাবু প্লিজ উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ 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 একটু শুনুন। এটাই আমি বলতে চাইছি, ভোট ব্যাংক। তাহলে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে ক্রমাগত তৃণমূল কংগ্রেস ভোটের নিরিখে ব্যবহার করার চেষ্টা করছে। সোমবার থেকেই মূলত এনআরসি জুজুর শুরু হয়ে গিয়েছিল বাংলার বুকে। ইতিহাস যা বারংবার ফিরে ফিরে আসে, কি সেই ইতিহাস তা আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। কিন্তু প্রশ্ন যখন এনআরসির, তখন ঠিক সে জায়গাতে কেন হঠাৎ শান দিতে শুরু করলো তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ ইস্যু উত্তম কুমার। হ্যাঁ, উত্তম কুমার ব্রজবাসী, কোচবিহারের এক বাসিন্দা। তাকে অসম সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। এবং তারপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এনআরসি জুজু শুরু হয়ে গিয়েছে বাংলার বুকে। দাঁড়িয়ে আসাম সরকারের এমনটাই দাবি যে এই ব্যক্তিকে যদি প্রমাণ তিনি দিতে না পারেন যে তিনি অবৈধভাবে এই আসামে ঢুকেছিলেন, তাহলে তাকে আবারও ফেরত যেতে হবে। অর্থাৎ তাকে এনআরসি লিস্টে তো ফেলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তাকে দেশ ছেড়েও বেরোতে হবে। আর ঠিক এই জায়গাতেই এখন বলা হচ্ছে যার জন্মই 1975 সালে, সেই ব্যক্তি কি করে 1966 থেকে 71-এর মাঝে অসমে গেলেন? এবং প্রশ্ন আরও বেশি শুরু হয়েছে, তা হলো এই উত্তম কুমার ব্রজবাসী তিনি বলছেন তিনি কোনোদিনও আসামে যাননি, গুয়াহাটিতে কোনোদিনও জানিনি, তাহলে কি করে তার এগেনস্টে এই এনআরসির তকমা পড়ে যাচ্ছে? প্রশ্নটা ঠিক এখান থেকেই দানা বেঁধেছে। এবং ঠিক এ জায়গায় ওই যে বললাম, এনআরসি ইস্যুতে নতুন করে আবারও শান দিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এনআরসির এত জুজু ঠিক কিসের জন্যে? এনআরসির ভয় ঠিক কিসের জন্যে? যদি আমরা সবাই সঠিক বৈধ সার্টিফিকেট দেখাতে পারি, তাহলে এনআরসি নিয়ে সমস্যা থাকার তো কোনো কথাই নেই। তাহলে প্রশ্ন উঠছে, বিরোধী শিবিরের মধ্যে কেন এই এনআরসি জুজু ধরে রয়েছে? প্রশ্ন হচ্ছে, এই ভারতে ক্রমাগত যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাহলে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে বেকারত্বে, সমস্যা হতে পারে খাওয়া পড়া, প্রত্যেকটি জায়গাতে। অর্থাৎ রুজি রুটি রোজগারের হিসেবের মধ্যে মূলত খিল পড়বে, শেষ পেরেকটা পোতা হবে যদি এনআরসি জুজু থেকে না বেরিয়ে আসতে পারি আমরা। আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন আসতে শুরু করেছে, এই জুজু কতদিন পর্যন্ত বিরোধী শিবির দেখাবে এবং সাধারণ মানুষকে ভয় দেখাবে? আমি কেন বলছি, সেফ অ্যান্ড ক্লিয়ার ব্যবস্থা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে জনবিন্যাস হওয়াটা অত্যন্ত দরকারি, ঠিক যেমনটা এনপিআর। কিন্তু তার সঙ্গে সঙ্গে এনআরসি, সিএএ, এই বিষয়গুলোর দিকে কেন আলোকপাত করলে পরেই এতটা ক্ষিপ্ত হয়ে যান শাসক শিবির আমার জানা নেই। একই সঙ্গে তাদের এতটা গাত্রদাহ কেন হয় এটাও আমাদের জানা নেই। প্রশ্ন হচ্ছে, এনআরসি, সিএএ বা এনপিআর, এই প্রত্যেকটি প্রসঙ্গে যদি আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি ঠিক কী কারণের জন্য এটা করা হচ্ছে, তাহলে কি সত্যি সাধারণ মানুষ এর বিরোধিতা করবে? প্রশ্নটা ঠিক এই জায়গাতেও রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন অন্য একটি জায়গা, তা হলো বিজেপি বা হঠাৎ করেই এই এনআরসিতে এতটা শান কেন দিতে শুরু করেছে? সত্যি কি তাহলে বিরোধী শিবির, অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের শাসক দল যা দেখানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, সেটার মধ্যেই শিলমোহর পড়বে? জানার চেষ্টা করব। এক পক্ষ, দুপক্ষ, বহু পক্ষ, কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক এ জায়গায় আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর হাতে সম্প্রতি অসম সরকারের পক্ষ থেকে পাঠানো এনআরসির সংক্রান্ত একটি নোটিশ পৌঁছানোর পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তিনি গত 50 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করলেও তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উত্তম কুমার, যিনি রাজবংশী সম্প্রদায়ের সদস্য, প্রথমে নোটিশটি বুঝতে পারেনি। এরপর তিনি প্রতিবেশীদের সাহায্যে জানতে পারেন যে এটি এনআরসির নোটিশ। এই ঘটনায় তিনি অত্যন্ত বিভ্রান্ত এবং শঙ্কিত। তার প্রশ্ন, বৈধ ভোটার পরিচয়পত্র, আধার এবং অন্যান্য সরকারি নথি থাকা সত্ত্বেও কেন তাকে এভাবে নিশানা করা হলো? এই ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক্সে একটি তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,
এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে বিপন্ন করছে এবং মানুষকে অযথা আতঙ্কের মধ্যে ফেলছে। পাশাপাশি তিনি সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অসমে এনআরসি তালিকা তৈরির কাজ বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্র রয়েছে। 2019 সালে প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে। এবার সেই এনআরসি নোটিশ পশ্চিমবঙ্গের বাসিন্দার কাছে পৌঁছে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই ঘটনার পর রাজ্যবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এনআরসি যদি সত্যি পশ্চিমবঙ্গে কার্যকর করার চেষ্টা হয়, তাহলে তা রাজ্যের এক বৃহৎ অংশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে আশঙ্কা অনেকেরই। প্রশাসনিক গাফিলতি বা রাজনৈতিক ষড়যন্ত্র না, সত্য উদ্ঘাটন এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এখান থেকে প্রশ্নগুলো বারংবার দানা বাঁধছে, তাহলে কি আসাম সরকার ভুল করছে নাকি বাংলার সরকার খামোখাই ভয় পাচ্ছে? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তার পোস্ট করছেন এবং রীতিমতো তিনি প্রচণ্ড স্যাড হয়েছেন, প্রচণ্ড কষ্ট পেয়েছেন যে একজন বাসিন্দা পশ্চিমবঙ্গে যিনি 50 বছর ধরে বসবাস করছেন সেই ব্যক্তির নাম কি করে এনআরসির মধ্যে পড়ে যাচ্ছে, কিংবা আসাম সরকার ঠিক কোন আওতায় হঠাৎ করে বাংলার বুকে এক বঙ্গবাসীকে এই এনআরসির জুজু দেখাচ্ছেন। অর্থাৎ ঠিক যে জায়গায় 26শে বিধানসভা নির্বাচনের আগে ঠিক যে বিষয়টিকে সবথেকে বড় হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, সে জায়গাতেই ক্রমাগত শান দিয়ে চলছিল এতদিন ধরে তৃণমূল কংগ্রেস। আর ঠিক সে জায়গায় এখন নতুন করে আরও বেশি শিলমোহর দেওয়ার সুযোগ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। আর ঠিক এখন বিজেপি কি করবে, বিজেপি কি বলবে, অসম সরকার সত্যি কি ভুল করলেন? যদি ভুল করে থাকেন তাহলে এর উপায় কি? যদিও বা এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তম কুমার ব্রজবাসী তিনি যথেষ্ট চিন্তার সম্মুখীন হয়েছেন। আর ঠিক এই সমস্ত প্রসঙ্গ নিয়ে সরাসরি প্যানেল ডিসকাশনে আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই শব্দের কাটাকাটি অনুষ্ঠানে আমার প্রশ্নটা আপনাদের সামনে রাখবো, তারপর প্রত্যেকে ওপেনিং রিমার্ক দেওয়ার সুযোগ দেবো। আমার প্রথম প্রশ্ন, দেখুন এনআরসি হলে সমস্যা কি? আমি সোজা সাপটা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। এনআরসি হলে সমস্যা কি? আমি বিশ্বাস রাখি আজ এই শো থেকে কনস্ট্রাকটিভ কিছু বেরিয়ে আসবে এবং দর্শকও অনেক কিছু জানতে পারবেন। এনআরসি হলে সমস্যা কি? আমি প্রথম জানার চেষ্টা করব যারা এর বিরোধিতা সবার আগে করতে শুরু করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর ঠিক সেখান থেকে দেবব্রত বাবুর কাছে আমি প্রথমে যাব। দেবব্রত বাবু, আপনার ওপেনিং রিমার্ক শুরু হচ্ছে এখন, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট। আচ্ছা, একটু শুনুন। সমস্যা কিছুই নেই। সমস্যা যেখানে কি জানেন তো, যেখানে বাঙালি মানেই বাংলাদেশি একটা ন্যারেটিভ দেশ জুড়ে। হ্যাঁ, বাঙালি মানেই বাংলাদেশি একটা দেশ জুড়ে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। কিছু মানুষকে অনাগরিক করে দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। শুধু একটা জিনিসই প্রশ্ন করতে দেখুন, আসামের ডিটেনশন ক্যাম্পে যে মানুষগুলো আছে, আমি বলবো কয়েক লক্ষ, কেউ বলবেন 10,000, কেউ বলবেন 100, কেউ বলবেন একজন। সেখানে তো আছে, তো এটা তো নিশ্চিত, কেউ তো অস্বীকার করতে পারবেন না। কিন্তু যে মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে আছে তাদের একটু ধর্মীয় পরিচয়গুলো তারা একটু নিশ্চয়ই দিয়ে দেবেন। কি ধর্মীয় পরিচয়? মুখে বলছি কোনো হিন্দুকে আমরা অনাগরিক করব না, আমরা জবে এসছে 2014 পরে এসছে, 14 আগে এসছে, আমরা নিয়ে নেবো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কার্যত সেই কাজগুলো হচ্ছে না, কিন্তু কিছু মানুষকে অনাগরিক করে দেওয়ার চেষ্টা চলছে। আমরা কয়েকদিন আগে আমরা দেখলাম এই বিহারের নির্বাচনে, যেটা আগে হয়তো উইথড্র হয়ে গেছে, 1987 সালের আগে যারা ভোটার লিস্টে নাম তুলবে তাদের এই ডকুমেন্টস লাগবে, বার্থ সার্টিফিকেট লাগে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি লাগবে। কিন্তু কেন এই নিয়মটা কারা করলো? 1987 বা কেন? যে মানুষগুলো 71 সালে উদ্বাস্তু হয়ে এলো, তারা কোন ডকুমেন্টস? তারা তো এক কাপড়ে এসছে, তারা কোন ডকুমেন্টস নিয়েছে এটা কি বলতে পারবেন? সেই উত্তরটা কারা দেবে? ঠিক এই জায়গাতে রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, এনআরসি হলে সমস্যা কি? আপনার ওপেনিং রিমার্ক। আনমিউট করুন প্লিজ। রতনবাবু, আপনার সাউন্ড আসছে না।
আমি সময় ব্যয় করবো না, আমি এখানে জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, হ্যাঁ বলুন। বলুন, হ্যাঁ রতনবাবু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে দেখুন, এনআরসি হলে কোনো সমস্যা নাই। আমরা জাতীয় কংগ্রেস, এনআরসি প্রথম চালু হয়েছিল আপনার আসামে চালু হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই সময়তে আসামে বহু লোক বাইরে থেকে প্রবেশ করে গেছিল এবং সেই সরকার কিন্তু আসামে এটা চালু করার জন্য দাবি করেছিল, তাই সেটা চালু হয়েছে। কিন্তু এনআরসির নামে যেগুলো চলছে এখন বর্তমানে, সেটা কিন্তু খুবই খারাপ। এনআরসিকে সামনে রেখে 2019 সালে যেটা দেখালেন যে 19 লক্ষ আসামি যারা, তার মধ্যে 14 লক্ষই হিন্দু যারা ডিটেনশন ক্যাম্পে চলে গেছে। তো এই যদি হয়, এনআরসির নামে কিছু মানুষকে যে নানা রকম জুজু দেখানো, ভয় দেখানো, পশ্চিমবাংলায় এনআরসির কোনো মূল্য নাই। কারণ এখানে এনআরসির নামে ভোট হয়। কারণ আজ থেকে 2021 সালে এনআরসিকে কেন্দ্র করে মেরুকরণের ভোট হয়েছিল। আমরা আগামী দিনে যখন দেখছি যে কিছু করার নাই, মানুষ বেকার সমস্যা প্রচুর, এখানে মানুষের কর্মসংস্থান নাই, সেগুলো কোনো ইস্যু নাই। শুধুমাত্র এনআরসি মেরুকরণ এই ধরনের ইস্যুগুলোকে নিয়ে এসে বিজেপি পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই সামনের 26-এর নির্বাচন লড়ার, 26-এর নির্বাচন লড়ার চেষ্টা করছে। এর বাইরে বেশ, আমি এখানে জয়দেববাবুর কাছে আসবো। জয়দেববাবু, এনআরসি হলে সমস্যা কি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। এনআরসি বা সিএ যেটাই বলুন, তার একটা পাস হয়েছে, কিন্তু এক ফরমেশন হয়েছে কি, ফ্রেমিং হয়েছে কি আপনার কাছে আছে? যে সিএ অ্যাক্ট, তার কি কি ধারা, উপধারা, বা তার যে বেয়ার অ্যাক্ট আমরা বলি, যে কোনো আইনের যেরকম বিভিন্ন ধারা হয়, সেই ধারাগুলো কি আপনি দেখাতে পারবেন দর্শকদের? বা অমিত শাহ কি দেখাতে পারবেন? এটা হচ্ছে এক ধরনের ভোট জেতার টুল। দিস ইজ আ টুল কিট। কি করে আমি ভোট জিতবো, কোথায় ভোট জিতবো, সেখানে যদি আমাকে দেওয়া ভোটের লোকজন বেশি না থাকে, কি করে আমি এলিমিনেট করব। যেভাবে একটু আগে আপনাদের আমি বলেছিলাম কদিন আগে যে বিহারে কি চক্রান্ত চলছে, সেই রকম ভাবে সিএ এনআরসি আসলে উদ্দেশ্য হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয় না, সে হিন্দুই হোক আর মুসলিমই হোক, দেখে দেখে তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত। আজ পর্যন্ত আইন ফ্রেমিং হয়নি। আলিয়াবু, দেখুন, এনআরসি সংক্রান্ত ব্যাপারে একমাত্র আসামেই ভারতবর্ষের প্রথম এনআরসি হয়েছিল এবং পরবর্তীতে ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনো রাজ্যে এনআরসি লাগু করেনি বা এনআরসি লাগু করার কোনো ইচ্ছা সরকারের নেই। এই মুহূর্তে সরকারের এখন সিএএ, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ভোটের মাধ্যমে পাশ হয়েছে এবং সেটা লাগু হয়েছে, সেই কারণে সিএএ চলছে। আজকে উত্তম বাবু উনি যে বলছেন যে তাকে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, আমরা বলতে চাই উনি সিএতে অ্যাপ্লাই করুক এবং সঙ্গে সঙ্গে তিনি ভারতীয় নাগরিকত্বের স্থায়ী অধিকার তিনি অর্জন করবেন। প্রশ্ন যেটা বিষয় উত্তম বাবুকে বলতে চাই আপনাদের মাধ্যমে, যে আপনি এনআরসির নোটিশ আসাম সরকারের কাছ থেকে পেলেন, নিশ্চয়ই আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া সত্ত্বেও নিশ্চয়ই আসামে আপনি ছিলেন, আর আসাম সরকার আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক বলে ওখানে নাগরিক না হয়েও আপনাকে একটা নোটিশ ধরিয়ে দিল। এটা কিন্তু একটা গোলমালের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা যেটা জানতে চাই, মিডিয়াকেও আমরা বলতে যাচ্ছি, অঞ্জনবাবুকেও, যে এটা দেখুন সত্যি সত্যি উত্তমবাবু আসামে কি কিছুদিন হলো অবস্থান করেছিলেন? যদি করে থাকেন তাহলে সেই প্রশ্নটা পাবেন। আমি সবশেষে যেটা বলবো যে উনি সিএতে অ্যাপ্লাই করলে ভারতীয় নাগরিক হয়ে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা বিষয় আমার কাছে একেবারে পরিষ্কার হচ্ছে না, একটা বিষয় এখনো পর্যন্ত আমার পরিষ্কার হয়নি। যদি আপনার কাছে এরকম কোনো তথ্য থেকে থাকে আপনি নিশ্চয়ই আমাদের দেবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার জন্মই হলো 75-এ, তিনি নিজে বলছেন 1975-এ, আর ঠিক সে জায়গায় 66 থেকে 71-এর মধ্যে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে, যে এনআরসির কথা বলা হচ্ছে, তার ক্ষেত্রে এটা কি করে লাগু হয়? এটা তো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি আসামে কোনোদিনও জানিনি, সেই ব্যক্তি কি করে পশ্চিমবঙ্গে থেকে আসামের এনআরসির কেসের মধ্যে ফেসে যান? এটা কি করে সম্ভব? আলিবাবু, না দেখুন, যেটা বিষয় যেটা হচ্ছে, সেই চিঠিটা কতদিন আগে,
আমাদের কাছে একটা বেসরকারি ভাবে বা যেভাবে হোক একটা সোর্সে খবর এসে 9 বছর আগে একটা চিঠি তার কাছে পৌঁছে গিয়েছিল, মানে জেলার অফিসে এসছিল, সেই চিঠিটা চেপে রাখা হয়েছিল। তাহলে বলুন, আজকে সেটা প্রকাশ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই, এইভাবে মানুষগুলোকে কেন আপনারা বিভ্রান্ত ছড়াচ্ছেন? আমরা উত্তম রাজবংশীর হয়ে আমরা বলছি যে উত্তম রাজবংশের কোনো ভয়ের কারণ নেই। তিনি ভারতীয় নাগরিক হয়েছেন, ভারতীয় নাগরিক থাকবেন, তাকে কখনো এনআরসির আওতায় তাকে বাদ দেওয়া হবে না, কোনো ক্রমেই হবে না। এবং তিনি সিএ এর আন্ডারে অ্যাপ্লিকেশন করবে, সঙ্গে সঙ্গে তিনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এখন ভোটের পোলারাইজেশন করবার জন্য, সিএ কে চ্যালেঞ্জ করবার জন্য এনআরসির একটা জুজু দেখিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। এর থেকে বাংলার মানুষকে সচেতন হওয়ার আমি আবেদন জানাচ্ছি। রতনবাবু, দেখুন, আলীবাবু যেটা বলছেন যে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের তো কারণ ছিল না আসামে যখন আপনারা এনআরসি করেন। সেখানে আমরা দেখলাম 14 লক্ষ হিন্দু, তাদেরকে এনআরসির আওতায় নিয়ে আসা হলো। মাত্র আপনারা তাড়াতে গেছিলেন মুসলিমদেরকে, গিয়ে দেখছেন 14 লক্ষ হিন্দু ফেসে গেছে। আপনি আজকে রাজবংশী বলুন, এসসি এসটি ওবিসি, অঞ্জনদা, এনারা যা শুরু করেছে আজকে বিহারে, এনারা নির্বাচন কমিশনের মাধ্যমে যে জিনিসটা তৈরি করছে, ঠিক পশ্চিম বাংলাতেও কিছুই হবে না। কিন্তু মানুষগুলোকে, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন খাওয়া মানুষ, অঞ্জনদা একটা কথা বলি, এখনো আমি স্কুলের কথা বলি, আদিবাসী অধ্যুষিত কোনো স্কুলে আপনি চলে যান, সেখানটাতে আপনারা যদি এখনো কোনো ছেলে মেয়েদের বলেন যে তোদের জন্ম সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট না হলে হবে না, দেখবেন তার বাবা কি তাদেরও নিজেদের কাগজপত্র কোথায় কি রেখেছে কোনো খোঁজ খবর কিছু নাই। তারা ভারতবর্ষের মানুষ, তারা আজকে তারা জঙ্গলে থাকে, তারা মাঠে জমিতে কাজ করে। কারা ফাঁসছে কেবল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া। আজকে উত্তম রাজবংশী ছেলে, কোনো ব্রাহ্মণের ঘরের কোনো সন্তান তো ফাঁসছে না, কোনো উচ্চ বর্ণের কোনো মানুষ তো ফাঁসছে না। এইসব রাজনীতি করছেন কেন? না 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 না, এরকম কোনো বিষয়টা কিন্তু নয় রতনবাবু। না 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 না, এইসব না, এটা আপনি অন্যরকম রাজনীতি করছেন। না, আমি আপনাকে এটা কেন বলতে দিচ্ছি না। না 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 রতনবাবু, আমি আপনাকে বলতে দিতাম, কিন্তু আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন বিষয়টাকে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিয়ে চলে যাচ্ছেন, ঋগ্বৈদিক যুগে চলে যাচ্ছি নাকি আমরা? 2025-এ দাঁড়িয়ে রয়েছি, একজনের কাছে যদি ভুল ইনফরমেশন থেকে থাকে, আলীবাবু বলছেন যে সিএ এর বিষয় নিতে, আমি সেই বিষয়ে আপনি বলতে পারেন যে একজন ব্যক্তি যিনি কোনো রকম কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নয়, সে সিএ এর সঙ্গেই বা কেন নিজেকে নথিভুক্ত করবে, এটা আপনি বলতে পারতেন। আপনি চলে গেলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে, এসব আবার এটা পিছনে কারণ আছে অঞ্জনা, কারণ আছে। দেখুন, ওই এখানে যেই ভদ্রলোকের কথা বলছে তিনি রাজবংশী কথাটা কেন বলছেন? রাজবংশী তো কি হয়েছে? তিনি তো মানুষ, তার সর্বশেষ ডেজিগনেশন হচ্ছে সে একজন মানুষ, ভারতবাসী। ভারতবাসী, তিনি রাজবংশ 1971 সালের মধ্যে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তিনি আসাম সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এটা বলছেন। উত্তম বাবু দাবি করছেন যে বাবার ভোটের লিস্টে নাম ছিল 1966 সাল থেকে 1988 সাল পর্যন্ত ভোটের তালিকায় নাম ছিল। আজকে ভোটের তালিকার নাম বাদ দেওয়ার পেছনে এবং এনআরসির জুজু দেখিয়ে সামনের যে নির্বাচন 2026 সালে, সেই নির্বাচনের বৈতরণী পার হচ্ছে। এনআরসি জুজু তোরে না বিজেপি কিছু করছে? না না রতনবাবু, আমি এটা বুঝতে পারছি না। এনআরসি জুজু বিজেপি দেখাচ্ছে না। এনআরসি একটা প্রসেস। এনআরসির মধ্যে এত সমস্যা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে স্যাড হচ্ছেন, আপনারা এই বিষয় নিয়ে বিরোধিতা করছেন, বিরোধিতার জায়গা থাকতেই পারে, কিন্তু এনআরসি যদি তো বিজেপি দেখাচ্ছে না, কেন এই কথাগুলো বলছেন? আমি আলিয়াবু হাত তুলছি, আলিয়াবুর কাছে যাবো। হ্যাঁ, বাংলা এক মিনিট, বাংলার না, আমাকে আলিয়াবু থেকে উত্তরটা নিতে হবে। আলিয়াবু বলতে চাইছেন, দেখুন, যেটা হচ্ছে উত্তম বাবু যে চিঠিটা দেখাচ্ছেন আসাম সরকারের, আমার মনে হচ্ছে এই চিঠিটা ভেরিফিকেশন করা উচিত। তার জন্ম 1975 সালে, আজ থেকে 50 বছর হলো তার বয়স। সেখানে ভেরিফিকেশনে যেটা বলা হয়েছে 66 থেকে 71-এর মধ্যে জন্ম হলে তাদের এগুলো দেখাতে হবে, বা 71-এর মধ্যে আসলে সেগুলো দেখাতে হবে। আমার তো মনে হচ্ছে এই চিঠিটাকে নিয়েই প্রশ্ন। যে কথাটা আমরা বলার চেষ্টা করছি অঞ্জন বাবু, আপনার মিডিয়ার মাধ্যমে কমসে কম এটা ভেরিফিকেশন করুন, আসাম সরকারের চিঠি না পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ভাবে চিঠি, সেটাও আপনারা। না, আমি একটা বিষয় সত্যি একটু অবাক হয়েছি। আমি চিঠিটা দিয়ে খুব ভালো করে তাকিয়েছিলাম এবং চিঠিটাকে আমি খুব ভালো করে অবজার্ভ করেছি। সেখানে এসপিরও সাইন রয়েছে, আমি যদি খুব ভুল না হই। আমি দেবব্রত বাবুর কাছে যাবো এই ব্যাপারটা নিয়ে। না শুনুন না, হ্যাঁ, স্পেশাল ভাবে বলছি, আমি কুচবিহারের লোক, আমি কুচবিহারের রাজবংশী লোক।
এবং উত্তম বাবু তিনিও কুচবিহারের রাজবংশী লোক, দিনহাটায় বাড়ি। তাহলে এখানে বলা হচ্ছে রাজবংশী বলে তার উপরে হচ্ছে, তা নয়। এখানে একটা বিষয় আছে, উনি কি সত্যি সত্যি আসামে বসবাস করছিল কিছুদিন? তাকে আগে জিজ্ঞেস করুন। সে যদি বসবাস করে থাকে, না, নিশ্চয়ই সেখানকার যে তিনি সার্ভে কিন্তু বলছেন যে তিনি কোনোদিনও আসামে যাননি, এটা কিন্তু তিনি বারংবার বলছেন। তাকে জমা দিতে হবে না, তাকে কোনো কাগজ জমা দিতে হবে না। এনআরসি পকেটে রেখে উনি তাবিজ বানিয়ে রাখুক, আরে আপনি এনআরসি তে বলছেন ওনার কিছু হবে আলীবাবু, না। আপনি কি উনি সিএ বলছেন তে এখানে অ্যাপ্লাই বসে? করবে আপনি আর বলছেন ভারতীয় কোনো নাগরিক কাগজ হয়ে জমা যাবে, দিতে কোনো হবে না? সন্দেহ কি নেই, অদ্ভুত কোনো কথা বলছেন সন্দেহ আপনি! নেই। আপনি কি বলছেন আলীবাবু? আপনি বলছেন কোনো কাগজ জমা দিতে হবে না? তেরোদশ তাকে বাস। 15 জুলাইয়ের মধ্যে আসামের লাগবে কামরূপ না, জেলায় লাগবে না, পুলিশ সিএ সুপার হলেই তাকে হয়ে যাবে, দেখেছে তাকে কিছু কাগজপত্র লাগবে না। নিয়ে, আর আপনি বলছেন কাগজ জমা দিতে হবে না? না আপনি না গ্যারান্টি রতন দিতে বাবু, পারবেন? তার কোনো আপনি কাগজপত্র লাগবে গ্যারান্টি না, দিতে সিএ তে পারবেন এই অ্যাপ্লিকেশন উত্তম করবে, কুমার পেয়ে যাবে ভারতীয় কুমারের? নাগরিকত্ব। আপনি এটাই বলা গ্যারান্টি আছে। দিতে আমি পারবেন? ঠিক এই জায়গাতে সরাসরি অদ্ভুত দেবব্রত বাবুর কথা কাছেই যাবো। বলছেন। দেবব্রত বাবু, বলছে একটা 15 বিষয় জুলাইয়ের মধ্যে আমার কাছে পরিষ্কার এখনো কাগজপত্র হয়নি, নিয়ে যেতে একটু পরিষ্কার বলছে। করে দেবেন। যে লিস্টটি এসছে, সরাসরি এনআরসি যে নোটিশটি এসছে তার কাছে, সেখানে এসপিরও সাইন রয়েছে। আমি বলছি এসপি সাইন থাকলো এবং তার সঙ্গে সঙ্গে এনআরসির এই নোটিশ চলে এলো, এটার মধ্যে বাংলা সরকারের কোনো হাত নেই তো দেবব্রত বাবু? দেখুন, এখানে আসাম সরকার বললেন তো, আমি একটা বলছি অসীম সরকার। নিশ্চয়ই অসীম সরকারকে চেনেন, তিনি একজন বিজেপির বিধায়ক। তিনি বলছেন কি 2014 সালে যত হিন্দু এসছে তাদেরকে নাগরিকত্ব আমিই দেবো, এরকম বুক চাপড়ে চাপড়ে বলছে। তাহলে কোনটা ঠিক? একটা জায়গা তো ঠিক আসতে হবে। আক্রমণ যেটা হচ্ছে সেটা দেখবেন একদম, একটু রতনবাবুর সাথে আমি দ্বিমত পোষণ করছি না। দেখুন, আক্রমণ যেটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের মানুষদের ওপর হচ্ছে, যাদের কাছে ঠিকমতো তারা কিছু ডকুমেন্টস রাখা ইত্যাদি রাখাতে কিছু একটা তারা রাখতে পারে না, কোনো কারণে রাখতে পারে না, রাখা হয় না। কিন্তু উচ্চবিত্ত মানুষগুলো তারা রাখে, সংগ্রহ করে বিভিন্ন রাখা থাকে, কিন্তু তারা পারে না। কিন্তু আক্রমণটা কিন্তু তাদের দিকেই হচ্ছে। যে মানুষগুলো দেখুন ক্যাম্পে চলে যাচ্ছে, যে মানুষগুলো অনাগরিক হয়ে যাচ্ছে, সেই অনাগরিকদের ভোটেই তো তোমরা না না, জিতে এখানে এসছো। সমস্যা না না না, আমি এই ব্যাপারটা একদম একদম স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ভাষায় বলতে চাই। যদি কোনো ব্যক্তি ভারতবাসী না হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশ থেকে ভারতে এসে থাকে, তাহলে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার মধ্যে কোনো অবৈধতা নেই, কোনো অবৈধতা নেই। তাদেরকে ফিরিয়ে দিতেই হবে। তার কারণ ভারত কোনো ধর্মশালা নয়, ভারত কোনো ধর্মশালা নয়। দিনের পর দিন বাইরে থেকে কোনো কেউ এসে ভারতে প্রবেশ করবে এবং তারা এখানে বসে খাবে, পড়বে এবং তারা ভোটার লিস্টের মধ্যে নিজেদেরকে নাম নথিভুক্ত করে নেবেন এবং তাদের জীবনযাপন করবেন। আর এখানকার যারা ভারতবাসী রয়েছেন তারা দিনের পর দিন মরবেন। এটা কোনো সময় হতে পারে না। ভারত ধর্মশালা নয়। আমি এখানে জয়দেববাবুর কাছে যাব, আমি জয়দেববাবুর কাছে যাব। জয়দেববাবু, ভারত তো ধর্মশালা নয়। জয়দেববাবু, সঠিক কথা বলছি। 100 বার আপনি যেটা বলেছেন ভারত ধর্মশালা নয়, আমি আপনাকে পূর্ণ সমর্থন করি। ভারতে বাইরে থেকে যদি কেউ আসো, তাকে সেই দেশে ফিরে যেতে হবে, ভারত ধর্মশালা নয়। কিন্তু অঞ্জন বাবু, ভারতবর্ষের সংবিধান বলে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যদি আইন হয় যে বিদেশি কেউ বাইরে থেকে এসেছো, দেশের বাইরের তুমি, অতএব তুমি তোমার দেশে ফিরে যাও, সেক্ষেত্রে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বুদ্ধ কেন? তুমি হিন্দু, বাংলাদেশ থেকে এসছো, গো ব্যাক টু বাংলাদেশ। তুমি হিন্দু, পাকিস্তান থেকে এসছো, গো ব্যাক টু পাকিস্তান। তুমি নেপাল থেকে এসছো, আফগানিস্তান থেকে এসছো, শ্রীলঙ্কা থেকে এসছো, তুমি হিন্দু, বাট ইউ গো ব্যাক টু ইউর ল্যান্ড, বিকজ ইন্ডিয়া নট আ ধর্মশালা। কিন্তু তুমি হিন্দু হলে এসো, জৈন, খ্রিস্টান, বুদ্ধ হলে এসো, মুসলিম হলে আসতে পারবে না। কেন? এই দেশের স্বাধীনতায় মুসলিমরা প্রাণ দেয়নি? এই দেশের স্বাধীনতার জন্য মুসলিমরা ফাঁসি যায়নি? এই দেশের স্বাধীনতার জন্য মুসলিমদের অবদান নেই? এই দেশের আজও সীমান্তে মুসলিম সৈন্যবাহিনী যারা সদস্য, তারা সেনা বুক চিতিয়ে দাঁড়িয়ে পাকিস্তানের গুলি, চীনের গুলি খাচ্ছে না? তারা চীন পাকিস্তানকে জবাব দিচ্ছে না? ভারতবর্ষের সীমান্ত রক্ষায় মুসলিম বিএসএফ এ নেই, সৈন্যবাহিনীতে নেই? তাহলে সেনাবাহিনীতে মুসলিম আছে, বিএসএফ এ মুসলিম আছে, মুসলিম দেশের অগ্রগতিতে সর্বত্র রয়েছে, দেশের উন্নয়নে সর্বত্র রয়েছে এবং দেশের স্বাধীনতায় তাদের অবদান রয়েছে। কিন্তু আজকের সরকার বলছে মুসলিম হলে এসো না, হিন্দু বাকি হলে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তোমরা এসো। কেন? এইটা কেন?
ধর্মশালা নয় যখন, হিন্দুও আসবে না, মুসলিমও আসবে না, খ্রিস্ট, জৈন, বুদ্ধ কেউ আসবে না। আপনাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসবো, কিন্তু জয়দেব বাবু আপনি যে কথাটা বললেন আমি সব, হ্যাঁ আমি আসছি আলী বাবু, আপনার কাছেই আসবো, কিন্তু আমার প্রশ্নটা শুধু একটি জায়গাতে। আপনি ঠিক বলছেন যে আমি যখন বললাম যে ভারত কোনো ধর্মশালা না, তখন আপনি বললেন যে কেন ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে শুধুমাত্র আটকানো হচ্ছে, কোনো হিন্দু কেন আটকানো হচ্ছে না। আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতেই, তা হলো এই একই কথা আপনি কোনো ইসলাম কান্ট্রিতে গিয়ে বলতে পারবেন? এই সেম জিনিস আপনি কোনো ইসলাম কান্ট্রি থেকে বলতে পারবেন যে হিন্দুরা এখানে অযাচিতভাবে এসে ঢুকে যাবে এবং তাদেরকে থাকতে দিতে হবে? এই কথাটা আপনি বলতে পারবেন? আপনি ইন্দোনেশিয়ায় বলতে পারবেন, আপনি ইরানে বলতে পারবেন। তাহলে ভারতের ক্ষেত্রে সবসময় এতটা স্বাধীনচেতা মনোভাব কেন? ভারত সারা জীবন শুধুমাত্র সবাইকে দান দান করবে, পরবর্তীকালে তারাই সমস্যার সম্মুখীন হবেন। 143 কোটির একটি জনসংখ্যার একটি দেশ, সেই দেশে এমপ্লয়মেন্টের সমস্যা রয়েছে, সেই দেশে প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে এখনো সাধারণ মানুষ খাওয়ার পাওয়া ঠিকভাবে বাসস্থান করতে পারেন না। সেই সব মানুষের মধ্যে যদি আরও দোসর হয়ে অন্য কোনো দেশ থেকে চলে আসে, আমি মানছি আপনি যেটা বলছেন যে হিন্দুদের ক্ষেত্রে কেন আটকানো হচ্ছে না। আপনি বাংলাদেশের অবস্থা একবার গিয়ে দেখুন, সেখানে কি হচ্ছে? বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। এই তো কিছুদিন আগেও দেখলাম হিন্দুদেরকে বেছে বেছে হিন্দুদের ঘরে ঢুকে তাদেরকে যেভাবে পৈশাচিক অত্যাচার করা হচ্ছে, তারপরেও আপনি বলবেন যে হিন্দুদেরকে কেন জায়গা দেওয়া হচ্ছে? ভারতের সেইভাবে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থান, মুসলমানের অবস্থান, বৌদ্ধদের অবস্থান আলাদা করে বিষয়টা নয়। মূল প্রসঙ্গ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ ভারতবাসী কোথায় যাবে, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুরা যদি কোনো জায়গায় আক্রান্ত হচ্ছেন, তাহলে ভারতকেই তো সব থেকে বেশি সেফ জোন মনে করবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে সমস্যা কোথায়? আমি আলিয়াবু আসছি আপনার কাছে, আমি একটু জয়দেববাবু থেকে উত্তরটা নিয়ে আপনার কাছে আসবো। জয়দেববাবু বলুন। আপনি তাহলে সংবিধানটাকে বদলে দিন। সংবিধান বদলানোর বিষয় এখানে নয়, সংবিধান বদলানোর বিষয় এখানে নয়। ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ দেশ একেবারে ঠিক, আমরা মানছি। আমরা এখানে বলিনি যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে বের করে দিতে হবে, একবারও বলিনি। কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে হিন্দুরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন। এটা আপনারা বলুন, আপনারা কি, আচ্ছা আপনি এটা বলুন তো, হিন্দুরা আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? জয়দেব বাবু, হিন্দুরা আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? জয়দেব বাবু, হিন্দুরা আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না বাংলাদেশে? বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে ভারত, হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, হ্যাঁ কি না? বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, মুসলিমরাও আক্রান্ত, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, হ্যাঁ কি না? সেটা আপনি বলুন। না 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 না, বাংলাদেশে সবচাইতে বেশি, না না না, আমি যেতাম না। আজকের এই প্রসেসটা আপনি সরাসরি সমস্ত দেশের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন। এটা শুধুমাত্র বাংলা কিংবা আসামের সম্পর্ক নয়, এটা সমস্ত ভারতের নিরাপত্তার বিষয়। সেটা বুঝুন। মুসলিমরা কি অত্যাচারিত হচ্ছে না? আমি জানি না আপনি কি বেসিসে কথাটা বলছেন। আমি আপনাকে শুধুমাত্র একটা বিষয় বলার চেষ্টা করছি, বাংলাদেশে আপনি আমাকে উত্তরটা আগে দিন প্লিজ। বাংলাদেশের ক্ষেত্রে আমি বাংলাদেশ, আমি কেন বলছি, না না এক সেকেন্ড জয়দেব বাবু প্লিজ এক সেকেন্ড। আমি বলছি আপনি উত্তরপ্রদেশ বলতে পারেন, আপনি মধ্যপ্রদেশ বলতে পারেন, আপনি ওড়িশা বলতে পারেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি সেটা বলছিও না যে সেখানে কিছু হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে, তা হলো বাকি দেশে হিন্দুরা, প্লিজ আমি এখানে উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বসে নেই জয়দেব বাবু, আমার প্রশ্নের উত্তরটা প্লিজ আপনি দিন। আমার প্রশ্নটা একটি জায়গাতেই রয়েছে, তা হলো বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বেছে বেছে, হ্যাঁ কি না? হচ্ছে তো। তাহলে সেক্ষেত্রে হিন্দুদেরকে যদি আমরা এখানে আনছি, আমি বলছি হিন্দু কেন, আমি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে, যে ভারত না সিএ এনআরসির ক্ষেত্রে, সিএ মানে কি, সিএ মানে কি আপনি বলুন, সিএ মানে কি আপনি বলুন, সিএ মানে আমি বলি শুনুন, ভারতবর্ষ কি হিন্দুদের পৈতৃক সম্পত্তি? ভারতবর্ষ কি হিন্দুদের পৈতৃক সম্পত্তি? 1947 সালে দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে। জয়দেব বাবু শুনুন, ভারতবর্ষে কি শুধু হিন্দুরা থাকবে? 1947 সালে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, এবং 50 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান রচনা করা হয়, তখন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ছিল না সংবিধানের প্রস্তাবনায়। আলীবাবু, আপনি একজন আমি তো একটা বিষয় বুঝতে পারছি না, ভারত হিন্দু রাষ্ট্র, এটা বলতে সমস্যা কোথায়? হ্যাঁ হিন্দু রাষ্ট্র, কি সমস্যা রয়েছে? কি সমস্যা রয়েছে? ধর্মনিরপেক্ষ হিন্দু রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ হিন্দু রাষ্ট্র বলতে সমস্যা কোথায়?
কি সমস্যা রয়েছে? হিন্দু রাষ্ট্রে বাকিরা থাকতে পারে না, এটাও তো আমরা বলছি না। আমি বলছি অঞ্জনবাবু শুনুন, হ্যাঁ প্লিজ, আরিও বলুন। 1947 সালে 1947 সালে দেশভাগ হয়েছে, আর দেশভাগ হওয়ার পর সবাই জানে 1950 সালে 1950 সালে সংবিধান রচনা হলো। আর আপনি সংবিধান বলুন রচনাতে পরিষ্কার করে বলা ভারতবর্ষ হয়েছে কোন হিন্দুদের, ধর্মনিরপেক্ষ দেশ ভারত ভারতবর্ষ ছিল না। হিন্দু রাষ্ট্র। তাহলে আপনি ভারতবর্ষ বলুন ছিল ভারতবর্ষ হিন্দু সার্বভৌম রাষ্ট্র, গণতান্ত্রিক ভারতবর্ষের প্রজাতান্ত্রিক পৈতৃক রাষ্ট্র। সম্পত্তি হিন্দুদের, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ ছিল না, হিন্দুদের ভারতবর্ষ পৈতৃক ছিল, সম্পত্তি। আমরা আপনি দেখেছি বলুন আরে এরকম হিন্দুদের করলে দেশ কিছু পৈতৃক শোনা যাবে সম্পত্তি না। ভারতবর্ষ। হিন্দুস্তান পাকিস্তান হয়েছে এক এক এবং করে না, 42তম আলিবাবু, সংবিধান আপনি তো সংশোধন মুসলিম করে আমাদের ধর্মাবলম্বী, দেশে আপনি বলুন ধর্মনিরপেক্ষ না, শব্দটা ঢোকানো আপনি তো হয়েছে আরে আলিবাবু কেন পাশ 1971 সালে। কাটিয়ে যাচ্ছেন? তাহলে সেই জায়গায় আলিবাবু কেন পাশ আছে কাটিয়ে যাচ্ছেন? জয়দেব বাবুরা বলছে আলিবাবু এটা সম্ভব কেন নয়। পাশ কাটিয়ে এই জন্য যাচ্ছেন? আলিবাবু কেন বাংলাদেশে পাশ যে সমস্ত কাটাচ্ছেন? হিন্দুরা আলিবাবু অত্যাচারিত বলুন না, হয়ে ভারতবর্ষ ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হিন্দুদের অবশ্যই পৈতৃক উদ্বাস্তু। সম্পত্তি, তারা অনুপ্রবেশকারী নয়, ভারতবর্ষ তারা উদ্বাস্তু। হিন্দুদের পৈতৃক তারা সম্পত্তি, ভারতবর্ষে থাকতে পারবে, ভারতবর্ষ হিন্দুদের তারপরে পৈতৃক ভুলভাল বললে সম্পত্তি। হবে না। আলিবাবু আপনি হিন্দু ধর্মাবলম্বী নয়, আপনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনাকে আমি সবিনয় জোড়হাতে জিজ্ঞেস করছি, আপনি বলুন ভারতবর্ষ হিন্দুদের পৈতৃক সম্পত্তি, ভারতে শুধু হিন্দুরা থাকবে এবং ভারতে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। অঞ্জন বাবু যেটা বলছেন সেই কথাগুলো আপনি একবার হাতে না, হ্যাঁ মিলিয়ে দিন। আমি একবারও বলছি না যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, আমি বলছি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলতে সমস্যা কোথায়? দেখুন, ভারতবর্ষে বলুন এখানে বসবাসকারী ভারতবর্ষ যারা হিন্দু রাষ্ট্র, ভারতীয় ভারতবর্ষ হিন্দু শুনুন না, রাষ্ট্র। তা উত্তরটা দিতে দিন জয়দেব বাবু, প্লিজ আপনি উত্তরটা বলুন দিতে না। দিন। জয়দেব বাবু উত্তরটা দিতে দিন। না শুনুন না না, দাদা, বাইপাস কেন করলে বলছেন? কি করে হবে? প্রশ্ন হিন্দু দাদা, মুসলিম আমি বলছি না, শুনুন সিএ না। এনআরসির কেন? গোড়ায় প্লিজ রয়েছে উত্তরটা দিতে হিন্দু দিন মুসলিম। জয়দেব বাবু। জয়দেব বাবু আরে উত্তরটা শুনুন দিচ্ছেন না, না। কেন এরকম বলছেন? উত্তরটা দিতে আপনি দিন। ভালো করে শুনুন। আলিয়াও বলুন, এ ব্যাপারে আলিয়াও আমার বলুন। পড়াশোনা আছে জয়দেব বাবু। বলুন। দেখুন, বলুন। ভারতবর্ষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ ওসব শোনা 1971 আছে সালের কাহানি। পর থেকে। 71 সালের আচ্ছা, পর থেকে, তার আগে ভারত কি এখন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র? গণতান্ত্রিক দেশ ছিল ভারত না। কি এখন শুনুন, হিন্দু রাষ্ট্র? 50 সাল থেকে ভারতে কি 2001 ভারতের পৈতৃক 1971 সম্পত্তি সাল কি পর্যন্ত হিন্দুদের? ভারতবর্ষ ধর্ম ভারত নিরপেক্ষ কি ছিল হিন্দু না। রাষ্ট্র? দ্বিতীয়, তাহলে আপনি এক মিনিট, এক ভারতে কি সেকেন্ড, এক শুধু সেকেন্ড। হিন্দুদের আলিয়াবু, জাগির আলিয়াবু এক চলবে? সেকেন্ড, আলিয়াবু এক সেকেন্ড, এক সেকেন্ড, এক 82% সেকেন্ড। মানুষ আলিয়াবু আমি ভারতে আসছি। কি হিন্দুদের জাগির? আমি আপনাদের ভারতে বিরোধী, যারা হিন্দুদের যারা জাগির? যারা যারা বলতে চাইছেন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, এটাতে আপনাদের বলতে যাদের যাদের সমস্যা, আমি বলছি তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি, বলে দিন। না না, যে দেশে বলে দিন। 80% হিন্দু, ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি। হিন্দুস্তানের বাকি ভারতবর্ষ কথা। ইসলামিক কান্ট্রি। এটা বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষ ইসলামিক কান্ট্রি। ধর্মনিরপেক্ষ কান্ট্রির সঙ্গে ধর্মনিরপেক্ষ কান্ট্রির সঙ্গে দিনের পর দিন হিন্দুরা নির্যাতিত হবে, এটা আপনারা বলবেন? সব মুর্শিদাবাদ কোথায় কে ইস্যু কি নির্যাতিত হয়েছে? মুর্শিদাবাদে কি হয়েছিল? সেটা কি প্রশাসন তাকে মহেশতলায় কি প্রশ্রয় হয়েছে? দিয়েছে? মহেশতলায় কি প্রশাসন হয়েছে? কি প্রশ্রয় দিয়েছে? আপনি প্রশাসন আপনি এটা বলতে পারবেন যে প্রশাসন মুসলমান দিয়েছে। মুসলমান ধর্মের মানুষদের জন্য যেভাবে কাজ করা হচ্ছে সত্যি সত্যি তারা সেই সমস্ত সবকিছু পাচ্ছে? সেটাও কি পাচ্ছে তারা? মুসলিম মানুষরা না পেলে তারা ভোট দিয়ে তাদেরকে হারিয়ে এটাই আমি বলতে চাইছি, ভোট ব্যাংক। তাহলে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষদেরকে তাদেরকে ভোট দিয়ে ক্রমাগত হারিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের নিরিখে ব্যবহার করার চেষ্টা করছে। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছেই সেটা যাব। আপনি সুকান্ত বাবু বুঝিয়ে দিন। আমি বুঝতে পেরেছি। সেটা সুকান্ত বাবু, আলিবাবু তো মুসলিম সুকান্ত বাবু আপনার সম্প্রদায়ের বিজেপি করে বুঝিয়ে দিন। আপনার উত্তরটা নেব। কিন্তু আমি দেশটা সরাসরি ধর্মনিরপেক্ষ। এনআরসির ক্ষেত্রে আজ প্রশ্ন করেছিলাম যে হিন্দুদের এনআরসি তে সম্পত্তি সমস্যা নয়। কি? সুকান্ত বাবু ভারতবর্ষ আপনার হিন্দুদের বাপের নয়। আমি আসছি সুকান্ত বাবু। ভারতের নাগরিকত্ব সংশোধনী যেটা বিল, সেটা পাশ হয় 2019 সালে। 1955 সালের যে মূলত প্রথম জনগণনা, যেটা যেটা 1955 সালের নাগরিকত্ব আইন, সেটাকে পরিবর্তন করে সংশোধন করে 2019-এ আসে। এবার প্রশ্ন দেখো, এখানে কেন মুসলিমদের রাখা হয়নি? এখানে যারা নিপীড়িত বৌদ্ধ, হিন্দু, পার্সি, খ্রিস্টান, তাদেরকে, অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের চেষ্টা করা হয়েছে। এখানে কেন করা হয়নি তাদেরকে? কারণ এই তিনটি রাষ্ট্র, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, এখানে কিন্তু মুসলিমরা সংখ্যালঘু নয়। তোমাকে বুঝতে হবে, আমি দুটো কোড আনকোড কথা বলছি। একটা নিপীড়িত সংখ্যালঘু বলা হচ্ছে, এবং এখানে মুসলিমরা এই তিনটি দেশে সংখ্যালঘু নয়। এই কারণে মূলত উত্তর পূর্ব ভারত এবং আসামে সমস্যাটা কেন হয়েছিল, তারা ভেবেছিল যদি এনআরসির মাধ্যমে, সি এর মাধ্যমে এরা নাগরিকত্ব পেয়ে যায়, তাহলে বাঙালি অধ্যুষিত হয়ে যাবে, অহমিয়া যারা আছে তাদের সমস্যা হবে।
কারণ তারা একদম ইনহেবিটেন্ট, অনেক পুরনো দিনের, মানে পুরনো বলতে গেলে আদিবাসী ওখানকার। তো এই সমস্যাটা কিন্তু এই কারণে হয়েছে অঞ্জন। এটা কিন্তু সমস্যা এই জায়গায় নয় যে এই নাগরিকত্ব সংশোধনীর মাধ্যমে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই থাকতে পারবে। এটা তো Right. ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নয়, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নয়। আমি আবারও বলছি যে হিন্দু রাষ্ট্রের কথা না, এখানে নিপীড়িত যারা সংখ্যালঘু তাদেরকে জায়গা করে দেবার জন্য 2014 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে 5 বছর থাকতে হবে। প্রথমে নিয়ম ছিল 1955 সালের, যদি তুমি নাগরিকত্ব আইনটা দেখো দেখবে 11 বছর থাকতে হতো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে ছবিগুলো দেখাচ্ছ এইটা ভয়ানক, যে এত ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক, দিনহাটার, হঠাৎ করে এনআরসি জন্য কামরূপ এসপি অফিস বা আমি যদি ভুল না করি সেখান থেকে ডাকা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এখতিয়ারটা কতটুকু সেটাও জানা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে যদি তারা সেই ডকুমেন্টসে ইয়ে না পান, মানে কোনোভাবে বুঝতে না পারেন যে উনি নাগরিক কিনা, তাহলে তো ওনাকে নিজেকে বানাতে হবে। কারণ 1967 বা 66 সালের ওনার বাবা মার হয়তো জন্মের শংসাপত্র দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাও তারা মানেনি। তাদের একজন প্রতিবেশী বা একজন বলেছে, একটা টিভি চ্যানেলে আমি দেখেছি। তাহলে আর কি ডকুমেন্টস অঞ্জন প্রয়োজন? কিন্তু আমি আবারও বলছি নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োজন কাদের জন্য? যারা নিপীড়িত সংখ্যালঘু বাংলাদেশ, পাকিস্তানে, আফগানিস্তানে ছিল তাদেরকে, এবং এটা বিজেপির ইস্তেহারেও ছিল এবং সেটা করেছে, সেখানে ভুল নেই। ভুলটা হচ্ছে এনআরসি আর সিএ জুজু মানুষকে ধরিয়ে দিয়ে ভুল করছে। যেমন বিহারের নির্বাচন সামনে, সেটা একটা করা হচ্ছে যেটা সম্ভব না। কেন বলছি, তুমি এত 8 কোটির ওপরে নাগরিককে প্রত্যেকের বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসার ফর্মটা দেবে, তারপর তাকে এতগুলো ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস, এটাও কথা, একটা ডকুমেন্টস দিলেই হবে। কিন্তু ধরো যারা 2002 এর পরে যাদের নামগুলো উঠছে ভোটার তালিকায়, তাদের কিন্তু জন্মের ভোটার কার্ড যদি শুধু তাকে, তাও হবে না। কিন্তু তারা বলছে যে অন্য কোনো প্রমাণ তাদের দেখাতে হবে, যে গভর্নমেন্ট থেকে কোনো জমি টমি দিয়েছে কিনা বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি সেটা গভর্নমেন্টের কিছু আছে কিনা, সেগুলো অনেক কিছু রয়েছে, আমি সেই মধ্যে যাচ্ছি না। তুমি যেটা বলছো এটা কিন্তু একটা জুজু ভয়। কারণ তোমার মাথায় রাখতে হবে যে সংখ্যালঘু ভোট একটা গুরুত্বপূর্ণ ভোট। বিজেপির সবচেয়ে বড় সমস্যা জুজুটা কে বিহারে। দেখাচ্ছে সুকান্তবাবু? আমার তো প্রশ্নটা ঠিক এই জায়গাতে, জুজুটা কে দেখাচ্ছে? সত্যিই বিজেপি দেখাচ্ছে নাকি বিরোধী শিবির ইচ্ছে করে অন্যভাবে ম্যানিপুলেট করে এই জুজুটা দেখানোর চেষ্টা করছে? না দেখো, আমি রতনদা বলুক তারপরে আমি বলছি। হ্যাঁ বলি, যে এটা হচ্ছে অঞ্জনদা একটা গট আপ গেম এখানে। কারণ আপনি জানেন যে 2021 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের আগে কিন্তু এনআরসি এসেছিল। এনআরসি জুজু দেখিয়ে হিন্দু মুসলিম থেকে বেশি অবাক হয়েছে রতনবাবু এই এনআরসি বিষয়টা তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নিজে বলেছিলেন। হ্যাঁ বলি ওইটা যেটা আপনি প্রশ্ন করলেন, এখানে তাহলে হিন্দু ফেসে গেল কেন? হিন্দু ফাঁসলো কে? হিন্দু ফাঁসলো একদম পিছিয়ে পড়া যারা আপনার রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তারা। এবং কারা ফাঁসবে অঞ্জনদা? যারা আদিবাসী, যারা তারা ফাঁসবে। যারা রাজবংশী তারা। মুসলমান কিন্তু ফাঁসবে না অঞ্জনদা। আপনার চ্যানেল থেকে বলে যায়, এরা যেটা মনে করছে যে মুসলিমদেরকে এনআরসি করে এই দেশ থেকে বাংলাদেশে পাঠাবে, কারণ মুসলমানরা জানে যে বিজেপি কিন্তু একদিন না একদিন হলেও মুসলিম বিদ্বেষী, এরা কিন্তু সব জায়গাতে এর চাপ সৃষ্টি করেছে। তাই তারা কাগজপত্র সব তাদের রেডি করে তারা তুলে রেখে দিয়েছে। কিন্তু ফাঁসবে কারা? এই নিরীহ যারা হিন্দু পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি, যাদের 2000 সালে অন্তত এত বড় একটা বন্যা হয়ে গেল, সেই বন্যায় হাজার হাজার কাগজপত্র সব ধুয়ে সাফ হয়ে গেল। আজকে তারা বলছে, তার আলীবাবু এখান থেকে বসে বলছে আমি দায়িত্ব নেব, আপনাদের কোনো ভয় নাই। হিন্দু বিশেষ করে বিজেপি যে আদিবাসী পিছিয়ে পড়া আমি খুব ভুল না হই, আমি যদি ধর্মনিরপেক্ষ বিষয়টি বারবার যখন উঠে আসছে, আমি যদি খুব ভুল না হই, আপনারা প্লিজ আমাকে কারেকশন করে দেবেন, আমাকে একটু কারেকশন করে দেবেন। তারা তাদেরকে বিজেপি বলছে না তারা ভারতবর্ষের মুসলিম, তারা ভারতীয় নাগরিক নয়, এটা বলছে না। ভারতীয় মুসলিমরা সম্মানীয় ভারতবর্ষের নাগরিক, তারা ছিল, আছে, থাকবে।
কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা এটাই তো ওই দেশের point, মুসলিমরা এটাই তাদেরকে point। ভয় দেখানো। আমি 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 না ভয় দেখানোর বিষয়টা এখানে আমি জানি না কেন এইভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়। আমি এই ব্যাপারটা নিয়ে যখন পড়াশোনা করছি একটা বিষয় একেবারে আমার কাছে ক্লিয়ার, একটা বিষয় আমার কাছে ক্লিয়ার যে রাজনৈতিক নেতারা এটা নিয়ে রাজনীতি করছেন, এটার মধ্যে কোনো দ্বিধা নেই। তার কারণ হচ্ছে যে কথাটি সুকান্তবাবু আলোকপাত করার চেষ্টা করলেন যে যে কান্ট্রিগুলোর ক্ষেত্রে এই হিন্দু বৌদ্ধ এই প্রত্যেকটি ক্ষেত্রে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা প্রত্যেকটি জায়গাতে সংখ্যালঘু হিসাবে থাকেন, এটা বুঝতে হবে। বাকি যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে ইসলামিক কান্ট্রি অনুসারে তাদের সেখানে যথেষ্ট সংখ্যা গুরুত্ব রয়েছে, তাই জন্য তাদেরকে আলাদা করে নেওয়া হচ্ছে না ভারতবর্ষে। আমি যদি ভুল না হয় আপনারা ঠিক করে দেবেন, 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীয় সময় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি প্রথম ইনক্লুড হয়। তারপরে এটাকে ধর্মনিরপেক্ষ দেশ বলে শুধুমাত্র রাজনীতি করার যে চেষ্টা সেটা কিছু দল রাজনৈতিক নেতারা করার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষকে জুজুটা সত্যি কেন্দ্র সরকার দেখাচ্ছে নাকি এখনকার বিরোধী শিবির দেখাচ্ছে, আমার এটাই সব থেকে বড় প্রশ্ন। যাদববাবু হাত তুলছেন, আমি অবশ্যই আপনার কাছে যাবো, আমি দেবব্রতবাবুর কাছেও আসবো। যাদববাবু বলুন। শ্রীলঙ্কা 90% বুদ্ধিস্ট থাকে, তাহলে বুদ্ধিস্ট রাখা হলো কেন? উত্তরটা দিয়ে দিন। সেখানে সমস্যা আপনি রয়েছে যে অ্যাডভোকেসি করছেন সেখানে না এক সেকেন্ড আমি এখানে বিজেপি অ্যাডভোকেট করতে বসিনি। না জয়দেববাবু প্লিজ, না এক সেকেন্ড, আমি এখানে সঠিক বিষয় নিতে বসেছি। আমি বিজেপির প্রবক্তা নই, আমি যেটা রাইট সেটা বলেছি। না জয়দেববাবু, না আপনারা ভুল ব্যাখ্যা করছেন। আপনারা তাহলে বলুন যে আপনারা সঠিক ব্যাখ্যা করছেন না, বলুন আপনারা সঠিক ব্যাখ্যা করছেন না, তাহলে কি হিসাবে ধর্মনিরপেক্ষ? আমি সঠিক তথ্যই তুলে ধরছি। তাহলে আপনারা সংবিধান পরিবর্তনের কথা কেন বলছিলেন যে সংবিধান পরিবর্তনের কথা? সংবিধান পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট অ্যামেন্ডমেন্ট রয়েছে, সংবিধান পরিবর্তন করা যায়, অ্যামেন্ডমেন্টের অনেক কিছু পরিবর্তন করা যায়, সেটা সংবিধানে রয়েছে। ধর্মনিরপেক্ষর ক্ষেত্রে আমি তো বলছি, আমি কোনো ভুল করে থাকি, 1976 সালের 42তম সংশোধনে ধর্মনিরপেক্ষ শব্দকে ইনক্লুড করা হয়েছে, ধর্মনিরপেক্ষ ইনক্লুড করা হয়েছে, ধর্মনিরপেক্ষ শব্দটি ছিল না সংবিধানে। সংশোধন হয়েছে, কিন্তু তাহলে বুদ্ধিস্ট থাকবে, অথচ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে মুসলিম আসলে কেন আপত্তি? তাহলে আপনি মেনে নিন যে পাকিস্তানে গিয়ে আবার হিন্দুরা বসবাস করতে পারবে। আপনি বলে দিন পাকিস্তানে গিয়ে হিন্দুরা বসবাস করতে পারবে, বলে দিন, বলতে পারবেন পাকিস্তানে গিয়ে হিন্দুরা বসবাস করতে পারবেন? আপনি বলতে পারবেন? না এক মিনিট, আমার কথা অনুসারে না আমি সেটা বলতে চাইছি না। আমার মূল বিষয়টি একটি জায়গাতেই, তা হলো পাকিস্তানে কোনো হিন্দু গিয়ে বসবাস করতে পারে না, তাহলে হিন্দুদের ক্ষেত্রে এক সেকেন্ড, তাহলে ভারতে তাহলে আলাদা করে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যারা সেখানে অলরেডি থাকতে পারেন তারা কি করে এখানে এসে শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার বিষয় দিয়ে তারা সেখানে থাকতে পারবেন? আপনি বুঝিয়ে দিন। আপনি আমাকে বলুন, পাকিস্তানের মতন জঘন্য দেশ করাতে চাইছেন ভারতবর্ষকে? এক সেকেন্ড, আমি সেটা একবারও বলিনি। না আপনি ভুল ইন্টারপ্রেট করছেন, আপনি ভুল ইন্টারপ্রেট করছেন। আমি বলতে চাইছি ভারতে অলরেডি 143 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যার মাঝে কোনোভাবেই আরো বাড়তি মানুষ থাকলে আমাদের সাধারণ মানুষের সমস্যা হবে। শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ডিভিডেন্ডের জন্য এই বিষয়গুলোকে মেনে নিতে হবে, এটা হতে পারে না কখনো, এটা কখনো হতে পারে না। বুদ্ধিস্ট রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে, আমি মেনে নিচ্ছি। শ্রীলঙ্কাতে জনসংখ্যা কত? শ্রীলঙ্কাতে জনসংখ্যা কত? জয়দেববাবু, শ্রীলঙ্কাতে জনসংখ্যা কত? অবশ্যই বিচার করতে হবে, 143 কোটি ভারতবর্ষ, এখানে জনসংখ্যার ক্ষেত্রে যখন আমরা ইকোনমিক্যালি গ্রো করছি তখন সেখানে জনসংখ্যা ব্যালেন্স করাটা আমাদের দরকার। না আপনি জানি না কেন এই ব্যাপারটাকে এইভাবে ভাবেন। আমি সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু হাত তুলছেন। এনআরসি মুসলিম বিদ্বেষী না, এটা কোনো মুসলিম বিদ্বেষী বিষয় নয়। এনআরসি সিএ কোনোভাবেই মুসলিম বিদ্বেষী বিষয় নয়, না একেবারেই নয়। আপনারা ভুল ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন সুকান্ত বাবু। রাজনৈতিক বিশ্লেষণ এবং সঞ্চালক, আপনারা যদি একে অপরের আপনারা অনুষ্ঠানটা পরিচালনা করবেন, যারা বিশ্লেষক হন আপনাদের সাথে
মোটামুটি একই থাকার কথা, আপনারা কেন আরে ডিবেট করছেন রতন বুঝতে বাবু, পারছি না। ডিবেটের জ্ঞানটা জন্য তো আপনি আপনার আমরা দলকে আছি। দিন। রতন বাবু, হ্যাঁ, জ্ঞানটা দলকে দাদা দিন, আমাকে আপনাকে জ্ঞান দিতে দিচ্ছি আসবেন না, আপনি তো সব জ্ঞানটা দলকে সব দিন, জানতে গান আপনি খাবেন, আপনি জ্ঞানটা দলকে দিন। আপনি সব জানতে গান ওই খাবেন জন্যই না। তো, ব্যক্তিগত কেউ কথা ওই বলবেন না। জন্যই তো কথার মাঝখানে কংগ্রেস আপনি কথা বলেন মহাশূন্যে কেন বারবার? পরিণত আমি হয়েছে। দুজনকে থামাতে হবে কথা রিকোয়েস্ট বলেন করছি। কংগ্রেস কেন ওই আপনি? জন্যই আমি যেমন মহাশূন্যে এখানে পরিণত বিজেপি হয়েছে। প্রবক্তা হয়ে আপনাকে বসে নেই, বললে। ঠিক একই রকম ভাবে এখানে আসা প্রত্যেক প্যানেলিস্ট আমার কাছে আপনি অত্যন্ত এসে সম্মান। অধ্যক্ষ পান আপনি করতে কথা গিয়ে বলেন। শূন্য হওয়া প্লিজ একটা আমি দল, দুজনকে থামাচ্ছি, প্লিজ। যার কোনো প্রাসঙ্গিকতা নেই বাংলায়, তারা তো অধ্যক্ষ হয় কি করে? আমি সুকান্ত বাবুর কাছে ছিল যাবো। কথার মাঝখানে কংগ্রেস, কথা বলছেন। আমি দেবব্রত বাবুকে বলার সুযোগ দিতে অধ্যক্ষ হয় পারছি কি না। করে? সুকান্ত বাবু প্লিজ বলুন, সুকান্ত বাবু বলুন। না, জিরো আমি আবার কংগ্রেসের রিপিট আবার করছি, অধ্যক্ষ। আমি এটা রিপিট করছি যেটা জয়দেববাবু বললেন তার কথা অনুযায়ী, কিন্তু সংশোধনী আইনটার মধ্যে যেটা আছে সেটা পরিষ্কার বুঝতে হবে যে যারা সংখ্যালঘু ওখানে নয় তিনটে দেশে, তাদেরকে জায়গা দেবার মানে এটা কিন্তু অভিবাসী যারা রয়েছে এই তিনটি রাষ্ট্রে তাদেরকে নাগরিকতা দানের জন্য এই সিএ কিন্তু লাগু করার চেষ্টা করা যায়। কিন্তু অঞ্জন, তুমি যেটা বুঝতে চাইছো যে ধর্মনিরপেক্ষতা তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে সমাজতন্ত্র এসেছিল, এই শব্দগুলোর মানে কিন্তু পরিষ্কার যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলে তার নিজস্ব ধর্মাচরণ করতে পারবে। কিন্তু এর অর্থ কিন্তু এটা কোথাও নয় যে ভারতের নিজস্ব কোনো ধর্ম রয়েছে। তার জন্যই তো এখানে এতগুলো হিন্দু, পার্সি, বুদ্ধিস্ট, খ্রিস্টান এই নামগুলো কেন নেওয়া হচ্ছে? ইউনিটি ইন ডাইভার্সিটির জন্য নেওয়া হচ্ছে। আমাদের তো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। ভারতকে তো অন্য দেশ, বিশ্বের অন্য এশিয়ার দেশগুলোর সাথে গুলিয়ে ফেললে হবে না। আর আরেকটি ঘটনা যেটা আমার মনে হয়, বারবার মনে হয়, তুমি যেটা অঞ্জন বলছো, এই জুজুটা কেন দেখানো, এটা ভোটের কারণ তোমার মাথায় রাখতে হবে তেজস্বী যাদব বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলোর একদম সারবত্তা নেই, সেটাও কিন্তু ঠিক না। কিন্তু আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের আশু সংস্কার প্রয়োজন অঞ্জন, এবং সেটা আমি আবারও বলছি স্বশাসিত সংস্থাগুলি তাদের কাজ করতে পারছে না। এটা কংগ্রেসের আমল থেকে হয়েছিল, রতনবাবু হয়তো স্বীকার করবেন। আমি সে কারণেই বলছি এই না না একদম আপনি ঠিক বলছেন। ভোটারদের কিন্তু ভোটাররা জন্য যারা মুঠে মজুর, যারা পরিযায়ী শ্রমিক, তারা বাড়িতে আসবে, এমনি বর্ষার মরশুম চলছে, রাস্তাঘাট ভালো না, সেখানে দাঁড়িয়ে বিহারের প্রত্যন্ত জায়গায় মানে যাওয়ার সমস্যা, কাটিহার থেকে শুরু করে বহু জায়গা রয়েছে। সুতরাং আমি সেই জায়গায় বলছি ভোটারদের সুযোগ সুবিধা করে দেয়া, গণতন্ত্রের উৎসবে সামিল করার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তায়। তো নির্বাচন কমিশনের সেই 8 কোটি মানুষের কাছে পৌঁছবে কিভাবে অঞ্জন, এর উত্তর কিন্তু আমরা জানি না। ঠিক, আমি অবশ্যই উত্তর নেব। আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, 2005 সালে যে এনআরসি নিয়ে এত কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 2025 সালে এত বিরোধিতা কেন? দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। না, বিরোধিতা ঠিক নয়। দেখুন, সারা পৃথিবীতে একটা অলিখিত নিয়ম কি আছে জানেন তো? সংখ্যা গুরুরা মানে সংখ্যালঘুদের ওপর কিছু চাপ সৃষ্টি করবে এবং অত্যাচার করবে। এটা তো মানবতা দেখাতে মানবতার ধর্ম পালন করতে হবে। দেখুন, আর এই যে বলছেন না মুসলিম হিন্দু ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে যখন 1947 সালে দেশ ভাগ হলো, দুই পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যত মুসলিম ছিল তার থেকে বেশি মুসলিম কিন্তু ভারতবর্ষের থেকে ভালোবেসে তারা রয়ে গেল। কিন্তু বর্তমানে যখন আমাদের দেশ ধর্মনিরপেক্ষতার পাঠ আমাদের দিয়েছে, আমাদের সংবিধান যখন লেখা আছে, সেখানে তো আমরা এখন ধর্ম নিরপেক্ষতার বাদ দিয়ে কথা বলতে পারি না। এখানে আমাদের সেই মান্যতাটা আমাদের দিতে হবে। এখানে যতটুকু অধিকার একটা হিন্দুর রয়েছে, যতটুকু অধিকার একটা শিখের রয়েছে, যতটুকু ওদের পার্সির রয়েছে, ততটুকু অধিকারই আমাদের ইসলাম ধর্মাবলম্বী। এখানে আমরা এই পার্ট আমরা তো এইভাবে চেঞ্জ করতে পারি না। একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা, আসল জায়গাটা কিন্তু থেকে সরে যাচ্ছে। আসল জায়গাটা হলো তারা এলো কি করে? তারা আকাশ দিয়ে তো লাফ দিয়ে আসেনি, তারা মাটি থেকে সুড়ঙ্গ কেটেও আসেনি, এসছে তো লোকের চোখের সামনে দিয়ে। 55 বছর 60 বছর কংগ্রেস রাজত্ব করলো, বিজেপি দু দফায় 15-16 বছর রাজত্ব করে নিল। তারা কিন্তু ওই বর্ডার গুলো কিন্তু পাহারা দিতে পারলো না, সীমা সিল করতে পারলো না। তারা এসে গেল, থেকে গেল, তাদেরকে বার করতে পারলো না। এখন বারে বারে যে স্বচ্ছতা, এনআরসি হোক ঠিক আছে, স্বচ্ছতা কোথায়? এই স্বচ্ছতার জায়গাটা দিতে হবে। আমাদের 80 কোটি মানুষ, তারা ডকুমেন্ট দেওয়ার জন্য তো সময় দিতে হবে দেবব্রত বাবু। আমার প্রশ্নটা তো ঠিক এই জায়গাতেই। এনআরসি যদি হয় তাহলে কি সত্যি পরিচ্ছন্নতা আসবে না? আমি জানি না এখানে বিরোধিতার জায়গাটা ঠিক কোন জায়গাতে রয়েছে। আমি বুঝতে পেরেছি। আমি রতনবাবুর কাছেই যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি আবারও বলছি, বিজেপি প্রবক্তা নই আমি, এসব কথা বলবেন না। রতনবাবু বলুন।
না না একদম আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা বলতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে কারণ দেখুন এনআরসি বলুন সিএ বলুন বা যাই বিজেপি সরকার প্রয়োগ করার চেষ্টা করুক বাংলাতে এতে কিন্তু আখেরে ক্ষতি হবে কিন্তু পিছিয়ে পড়া সমাজের বা দলিত সমাজের মানুষের, কারণ তাদের এত কাগজপত্র, তাদের এত ফাইল, এত ডকুমেন্টস তাদের কাছে নেই। কারণ এসসি এসটি সমাজের যারা মানুষ আছে তারা কিন্তু এই ধরনের কাগজপত্র দেখাতে পারবে না। যেটা এরা করার চেষ্টা করেছিল যে মুসলিমদের হয়তো এতে ক্ষতি হবে, কিন্তু অঞ্জনদা মুসলিমদের কোনো ক্ষতি হবে না। কারণ মুসলিমরা জানে যে যেই সরকার ভারতবর্ষে যেই মসনদে চলেছে, যেটা একটা সাম্প্রদায়িক সরকার, যেটা একটা ধর্মীয় মেরুকরণ করার যে সরকার, সেই সরকার যে তাদের উপরে আক্রমণ করবে সেটা তারা জানে। তাই তাদের কাগজপত্র কিন্তু তারা সঠিক করে চাঙে তুলে রেখে দিয়েছে। তাই আর বাকি পড়ে থাকলো যারা পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ, তাদের কিন্তু ভয়াবহ অবস্থা আসছে। এনআরসি বলুন সিএ বলুন, কারণ তার উদাহরণ হচ্ছে যে আপনার দিনহাটার যে ভদ্রলোক আপনার সে হচ্ছে এর শিকার হয়েছে উত্তম কুমার বাবু। এরকম আরো আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে প্রতিহত করতে চাইছে, সেইভাবে বিজেপিও বিভিন্ন রকমের ফন্দি ফিকির করে বাংলা জয়ের স্বপ্ন দেখছে। আজকেও দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছেন 26-এ সাফ করে দেবেন। শ্রমিক ভট্টাচার্য গতকাল হুঙ্কার দিয়েছেন। তো এগুলো হচ্ছে সেই হুঙ্কারের এক একটা রণকৌশল। যেভাবেই হোক বাংলাকে জিততে হবে এবং বাংলার যারা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখে সেই ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া থেকে শুরু করে, তাদের ডিটেনশন ক্যাম্পে ভরা থেকে শুরু করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তেরই অঙ্গ হিসেবে এগুলো দেখা দিয়েছে। এবং এই ক্ষেত্রে আজকে বাংলার প্রতিটা মানুষকে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলার স্বার্থে এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে এবং বাংলাকে অটুট রাখতে, যেন এখানেও সেই এক সাম্প্রদায়িক যে ভয়াবহ বিষ বাষ্প উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বইছে, সেইটা যেন বাংলায় না বয়। তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এনআরসি সিএ সবার বিরুদ্ধে একজোট হয়ে মানুষকেই লড়াই করতে হবে। একটা কথা বলি জয়দেব দা, আপনি কিছু মনে করবেন না যদি আমি এরকম কথা বলি? আমি এখানে আলিবাবুর কাছে আসবো। আলিবাবু, জাতীয়তাবাদী কথা বললে পরে বিজেপির মুখপাত্র হয়ে যেতে হয়। আমি জানি না কেন এটা হয়। জাতীয়তাবাদী কথা বললে পরে বিজেপির মুখপাত্র থেকে শুরু করে বিজেপির প্রবক্তা পর্যন্ত হয়ে যেতে হয়। আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতে, তা হলো এনআরসি জুজু নাকি এনআরসি সমাধান? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, ভারতবর্ষে একমাত্র আসাম ছাড়া কোথাও কোনো রাজ্যে এনআরসি হবে না, এটা নিশ্চিত। ভারত সরকার এখনো পর্যন্ত সেই অবস্থান স্ট্যান্ড রেখেছে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সেই দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষের ধর্ম রক্ষার জন্য এসে বসবাস করছে, তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে সি এর মাধ্যমে। অলরেডি সেই প্রক্রিয়া আইনে পরিণত হয়ে এখন কার্যকরী হচ্ছে। ইতিমধ্যেই অনেককেই সি এর সার্টিফিকেট অলরেডি দেওয়া হয়েছে, আপনারা জানেন, সকলে আমরা জানি। উত্তম বাবু যদি মনে করেন ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আরো পাকাপুক্ত হওয়ার জন্য তিনি যদি সিএতে অ্যাপ্লাই করেন, ভারত সরকার অবশ্যই তাকে নাগরিকত্ব দেবে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কথাটা বলার বিষয়, অকারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন। কেন মাথা ঘামাচ্ছেন? যেখানে কেন্দ্রীয় সরকার বলছে এনআরসি হবে না, সেখানে মমতা ব্যানার্জি কেন এনআরসির কথা বলে এখানে মুসলিমদেরকে ভয় ধরানোর চেষ্টা করছেন? এই ভয় থেকে বাংলার মানুষকে সরে আসতে হবে। মুসলিম ভাইদেরও বলবো, আপনারা এনআরসির ভয় পাবেন না, এবং একইভাবে আপনাদের ওই হিন্দু ভাইদেরও আমরা অনুরোধ করব, আপনারাও এনআরসির ভয় খাবেন না। কিন্তু যারা স্থানীয় ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের কোনো ভয় নেই। তারা ভারতীয় ছিলেন, ভারতীয় আছেন, ভারতীয় থাকবেন। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে আসা যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যারা এসছেন, তাদেরকে ভারত ছাড়া করতে হবে। এটাই হলো ভারতের বর্তমান স্ট্যান্ড। সবাই মুসলিম বলুন। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমার শুধু একটি বিষয়ই ছিল, তা হচ্ছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এই যেমন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার একই রকমভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও এই দেশে থাকার
সঠিক তাদের অধিকার রয়েছে, যারা প্রথম থেকেই রয়েছে। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে, তাদের যদি আলাদা কান্ট্রি থেকে থাকে তাহলে বাকি সব ধর্মের জন্য ভারত কেন হতে পারে না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ভারতে সবচেয়ে বেশি মুসলিম বাস করে বাকি পাকিস্তান থেকে। এবার তুমি যদি দেখে থাকো যে এটার কারণটা কিন্তু অন্য জায়গায়। দেখো, ফোর্স মাইগ্রেশন, তারপর ইন্টারনাল মাইগ্রেশন আছে, আবার আরেকটা মাইগ্রেশন যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। তার জন্য ওদের পশ্চিমবঙ্গ, আসাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার আলিবাবু বললেন পশ্চিমবঙ্গে হবে না, এটা বলা যায় না, কারণ যে কারণ দেখিয়ে আসামে করা হয়েছে, ডিটেনশন ক্যাম্প, বহু কিছু বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, যে মানুষটি কোনোদিনই আসামে যায়নি, তাকে 50 বছর ধরে পারিবারিকভাবে 4 পুরুষ ধরে বসবাস করছে, তাকে কেন এনআরসির নোটিশ ধরানো হলো? এবং তার কাছে ডকুমেন্টস রয়েছে 67, 66, 67 সালের তার বাবা মা। এবার আমার প্রশ্ন, যে আর কি দরকার কামরূপের যারা পাঠিয়েছে পুলিশ প্রশাসন, তার মানে এনআরসি, মানে ওনাকে আলিবাবু বললেন ওনাকে নাগরিকত্ব তো অলরেডি রয়েছে, ওনাকে কি নাগরিকত্ব দেবে? আপনারা আধার কার্ডকে প্রথম মান্যতা দিলেন, তারপরে বলছেন আধার কার্ডকে মানবেন না। আমার প্রশ্ন এই জায়গায়, আধার কার্ডকে তাহলে প্রথমেই বাতিল করে দিতেন যদি সেটা নাগরিকত্বের প্রমাণ না হয়। তাহলে একটা গরিব মানুষ, আমি এটা বলতে চাই অঞ্জন, তার কাছে রেশন কার্ড এবং আধার কার্ডই মূল জায়গা। তারা মাধ্যমিক পাশই করেনি বিহারে অর্ধেক লোকজন, তারা কি করবে? এটা কিন্তু কথা অঞ্জন। ঠিক। আমার এই প্রশ্নটা সত্যিই থেকে গেছে। আমি যেটা একদম প্রথমেও শুরু করেছিলাম, এই প্রশ্নে আমিও অটল রয়েছি। তার কারণ, এই ব্যক্তি যিনি 66 থেকে 71-এর মধ্যে ছিলেনই না, 75-এ যার জন্মগ্রহণ হলো, সে কি করে 66 আর 71-এর লিস্টে চলে এলো, এটা সত্যিই ভাবনার বিষয়। কিন্তু একই সঙ্গে প্যারালালি আলিবাবুর কথাটির দিকেও আমাদের নজর রয়েছে, যে সত্যিই তিনি কোনো সময় বা 75-এর যে হিসেব দেখানো হচ্ছে সেটাও কতটা রাইট বা কতটা রং, এই প্রশ্নটাও আমাদের কাছে রয়েছে। কিন্তু একটা বিষয় যা থেকেই গেল, তা হচ্ছে, আমি আবারও বলছি গর্বের সঙ্গে, আমাদের দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এবং ঠিক এ জায়গায় সর্বধর্ম সমন্বয়ে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু কোনো ধর্মকে ছোট করে নয়, এবং একই সঙ্গে অন্য কোনো দেশে যদি যে কোনো ধর্মের মানুষকে অত্যাচার করা হয়, তাহলে ভারতবর্ষ প্রতিনিয়ত যেরকম কথা তুলেছে, আজও কথা তুলবে, এবং শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্জন আবারও বলবে, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, যে কোনো জায়গা থেকে যদি কোনো কারণে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ কিংবা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কোনো কারণে অত্যাচারিত হয়, তাহলে শেষ কথা বলছি, বলে থাকবো। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। এরকমই টান শুরু দেখার জন্য প্রতিদিন নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। শব্দের কাটাকাটিতে, এখানে শব্দের তেরে জব্দ হয় ইস্যু। নমস্কার।